মানুষ বেকার হচ্ছে, নতুন ছেলেরা কোনোখানে চাকরি বাকরি পাওয়ার কোনো অবস্থা নেই। মিল ফ্যাক্টরি প্রতিদিন বন্ধ হচ্ছে। কয়েকদিন আগে বিজিএমএ থেকে বলছে 182টি মিল ফ্যাক্টরি তাদের হিসাব মতো 1 বছরে বন্ধ হয়ে গেছে, 1,08,000-এর মতো তাদের হিসাব মতো বন্ধ হয়ে গেছে। তারপরও প্রতিদিন বিজেপি ছাড়া অন্যান্য মিল ফ্যাক্টরি এখন পর্যন্ত প্রত্যেকদিন হয় তারা আগুনে পুড়ে নষ্ট হচ্ছে, অথবা তাদেরকে বিভিন্ন কারণে তারা বন্ধ করে দিতে হচ্ছে, ব্যাংকের সহযোগিতা পাচ্ছে না, কোর্টের নানান সমস্যা দেখা যাচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারছে না। প্রতিদিন আমাদের এই প্রোডাকশন ইউনিটগুলি বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখান থেকে এই জিনিসটা শুরু করেছিলেন আমাদের বর্তমান সরকারি। প্রথম দিন থেকেই তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি, তারা বিভিন্নভাবে শুধু মিল ফ্যাক্টরি আমরা আগে দেখেছি পাকিস্তান আমলে বড় একটা আন্দোলন হয়েছিল, তখন স্বাধীনতা হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তখনও কিন্তু মিল ফ্যাক্টরি ছিল অনেক পাকিস্তানিদের বা অন্যান্য যারা পাকিস্তান পন্থী তাদের, সেই মিল ফ্যাক্টরি কিন্তু ভেঙে চুরে আগুন দিয়ে নষ্ট করা হয়নি। তাদের অফিস আদালত থেকে কিছু গাড়ি টিড়ি এগুলো লুটপাট করা আছে, কিন্তু তাদের কোনো হাত দেওয়া হয়নি। কিন্তু আমাদের এখানে মিল ফ্যাক্টরিতে শুধু আগুন দেওয়া হলো না, তাদের কাঁচামাল ধ্বংস করা হলো, মেশিনগুলো ধ্বংস করা হলো, এবং তাদের এমনকি অনেক সময় তাদের ওয়ার্কাররা তাদের ভিতরে কাজ করছে সেই অবস্থায় আগুন দেওয়া হচ্ছে। সেখানে এক এক সময় আমরা শুনি 20-25-30 জন করে লোক এক এক ফ্যাক্টরিতে মারা গেছে, এবং সেখানে এইটা সরকার কোন রকম বাধা দেওয়ার বা কোনো সেভ করার কোনো চেষ্টা করে না। তখন আমাদের মনে একটা ধারণা সৃষ্টি হলো যে 14ই ডিসেম্বর 1971 সালে যখন তৎকালীন সরকার পাকিস্তান হানাদার বাহিনী যখন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তখন বলেছিল যে বুদ্ধিজীবী যেন না থাকে পরবর্তী সরকারে, সেই জন্য আমরা অনেকের আশঙ্কা করেছে, সেই জন্য তাদেরকে ধ্বংস করা হয়েছে। এবার তো আমরা দেখছি যে যেভাবে এটা ধ্বংস করা হচ্ছে, যেই করে থাকুক, যদি তারা ইচ্ছাকৃতভাবে প্ল্যান হতে করে, তাহলে দেশের ইকোনমিকে ধ্বংস করাই তাদের উদ্দেশ্য ছিল। এবং তারপর থেকে প্রতিদিন নতুন নতুন ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ হারাচ্ছে। আর একটা কথা হলো ডেভেলপমেন্ট ওয়ার্ক, সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ। ডেভেলপমেন্ট ওয়ার্কের টাকা বিদেশি টাকা বাইরে চলে যাচ্ছে, কোন বিনিয়োগ হচ্ছে না, নতুন মিল ফ্যাক্টরি হচ্ছে না দেশি বিদেশি। আর সেই কারণে দেশের যেহেতু কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই, সেই কারণে সেই সেক্টরে কোন রকম লোক বিনিয়োগ, কোন রকম চাকরির সুযোগ সুবিধা সৃষ্টি হচ্ছে না। চাকরির ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা চলছে, প্রতিদিন মানুষ বেকার, নতুন বেকার হচ্ছে, এবং এই বেকার মানুষরা তারা তাদের আয় হারিয়ে তারা কি কোথায় যাবে দিশাহারা অবস্থায় পড়ে আছে। পুরনো চাকরিজীবীরা চাকরি হারাচ্ছে, নতুন চাকরিজীবীদের কোনো জায়গা নেই, বেকার সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। এখন আর একটা কথা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু বলার নেই। কোন লোক কোনোখানে কোনো বিষয়ে আমি মনে করি নিরাপদ নয়, এবং সেটার কারণ হলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন, ট্রান্সফার, যেখানে ডিমোশন তাদেরকে ক্রিমিনাল চার্জ দিয়ে তাদেরকে এমনভাবে মনোবল ভেঙে দিয়েছে, তারা এখন জানে না কোনটা ভালো কোনটা খারাপ। তারা কোন কাজটা করলে তারা ডাকাতকে ধরলে ভালো না ডাকাতকে ছেড়ে দিলে ভালো জানে না। তারা লুণ্ঠনকারীদেরকে ঠেকানো ভালো না লুণ্ঠনকারীদের লুণ্ঠন করতে দেওয়া ভালো, তারা শিওর হতে পারে না। এটা আমার হিসাবে আমি একটা কথা বলি যে কিছুদিন আগে 29শে আগস্ট আমাদের একটি রাজনৈতিক দল ঘোষণা দিয়ে আমাদের পার্টি অফিসে অ্যাটাক করবে ঘোষণা দিয়ে একবার প্রশাসন করে চলে গেছে, তারপরে আবার মশাল মিছিল করে এসে তারা আমাদের অফিস পার্টি অফিসে অ্যাটাক করেছে। তার আগে ঢিল দিয়ে আমাদের 20-25 জন লোককে আহত করেছে বিভিন্নভাবে, পরে অ্যাটাক করে আমাদের ভিতরে আমরা লোকজন সহ ছিল, মহিলা কর্মীরা যথেষ্ট, তাদেরকে তারা হত্যা করার উদ্দেশ্যে বিভিন্নভাবে তারা অস্ত্রশস্ত্র নিয়ে বল্ল নিয়ে তারা এসে আমাদের জানালা কেটে দরজা কেটে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছে এবং আগুন দেওয়ার চেষ্টা করছে। সেখানে পুলিশ বাহিনীকে আমরা খবর দিয়েছিলাম, ওনারা এটাকে নিবৃত্ত করেছেন এবং ওনারা বল প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন, আমাদের জানমালের নিরাপদ হয়েছে। তারপরে আমরা কি দেখলাম, বর্তমান সরকার ওখানে পুলিশ বাহিনী যা কিছুটা এগিয়ে আগ বাড়িয়ে তারা আমাদেরকে রক্ষা করতে গিয়ে লাঠিচার্জ করছেন, তারা একটু শক্তি প্রয়োগ করেছেন। সেখানে কিছু যারা আক্রমণকারী তাদের কিছু মানুষ আহত হয়েছে, একজন নেতা পড়ে গিয়ে আহত হয়ে নাকে রক্তাক্ত হয়ে দেখলাম আমরা। এইটা নিয়ে সারা দেশে পুলিশ বাহিনীর উপর নিন্দার ঝড় উঠে গেল।
এবং বিভিন্নভাবে তাদেরকে সহানুভূতি দেখানো, তাদেরকে সমর্থন দেওয়া, যারা আক্রমণকারী তাদেরকে সহানুভূতি দেখানো। আমরা আক্রমণের শিকার, আমাদের বিষয়ে আমাদের লোকরা এখানে উন্নতি হয়ে আছে, আমরা কাতরাচ্ছে আমাদের চিকিৎসা করার জন্য আমরা লোক নিয়ে যাচ্ছি, আমাদেরকে কোনো সহানুভূতি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা পাইনি। আক্রমণে যারা আমরা যারা জুলুম করলো তাদের আমরা দেখলাম, আর যারা আমরা জুলুমের শিকার হলাম তারা কিন্তু ওই হলো না। তার ফলে আমার মনে হয়েছে, আমি জানি না এটা, যে এইবার পুলিশ যখন দেখেছে যে এনাদের পার্টি অফিসের সামনে গন্ডগোল, এটা সরকার হয়তো সরকার বা সরকারের সঙ্গে কোনো লোক এটা পছন্দ করছেন না, কাজেই তারা এইটাকে তারপরে একটা ইনকোয়ারি কমিটি গঠন করা হলো যে পুলিশ আবার তাদেরকে বাড়াবাড়ি করেছে কিনা দেখার জন্য অতি উচ্চ পর্যায়ের ইনকোয়ারি কমিটি গঠন করা হলো, তার থেকে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া যাবে কিনা সেটার জন্য রিকমেন্ড করার জন্য। পুলিশ তো ন্যাচারালি চাকরি হারানোর ভয় এখন দিশাহারা। ফলে এই যে আমাদের উপর বাড়াবাড়িটা হলো, এইটা হয়তো তারা সরকারের খুশি করার জন্য, সরকার বলুক যতটুকু বলেছে তার চেয়ে বেশি পরিমাণে আমাদের উপর বল প্রয়োগ করেছেন। তো এইটার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পর্যায়ে আছে, তাদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি, কিভাবে তাদেরকে পরিচালিত করছি। আমার লোকটা নিজস্ব লোক, যাকে আমি বলবো তাকে রক্ষা করো, আর যারা বাইরে তাদের উপর যত রকম পারো জুলুম করো, এতে তো তাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি। এবং পুলিশ বাহিনী তাদেরকে রক্ষা করো, আমাদেরকে কোন রকম রক্ষা করো না। কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে কাজ করেছে। এরপরে আমি আসছি যে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোন ক্রমেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমছে না। এখনো ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে আমরা বিপজ্জনক পর্যায়ে আছি, খাদ্যাভাব হতে পারে যে কোনো সময়। সেই অবস্থায় আমাদের 9% উপরে এখন আমাদের মুদ্রাস্ফীতি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা এগ্রিকালচার প্রোডাক্ট তরি তরকারি তারা বিক্রি করছেন, আলু বিক্রি করছেন, তারা বলছেন যে আমরা বিক্রি করে যে দাম পাচ্ছি তো আমাদের খরচ উঠছে না, কিন্তু আবার আমরা যখন শহরে কিনতে যাচ্ছি তখন 3, 4, 5 গুণ দাম দিয়ে করছে। এবং সরকারি উপদেষ্টারা বলছেন যেটা চাঁদাবাজির জন্য হচ্ছে, যে চাঁদাবাজি আমরা কন্ট্রোল করতে পারবো না। তার মানে এই কৃষকরা উৎপাদন করছেন, তার ফল পাচ্ছেন না, আমরা বেশি দামে কিনছি, জিনিসপত্রের দাম বাড়ছে, মাঝখান থেকে মধ্যস্বত্বভোগীরা অনিয়ম করছে, যে এরা সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন না। তো এই ঊর্ধ্বগতি, একদিকে আমার আয় নেই, একদিকে ব্যয় বেশি, আমার অভুক্ত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবং আমরা মনে করি দেশ আজকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, অনেক জায়গায় দুর্ভিক্ষের অবস্থা আসছে বলে আমরা মনে করি। এবং এরপরে যে জিনিসটা আমি মনে করি, যেটা আজকাল অনেকেই বলছেন এবং এটা আমি মনে করি সবার উপলব্ধির মধ্যে আসছে, দেশ কি একটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। 2024-এর 1 জুলাই কোটা সংস্কারের জন্য ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন যখন তারা শুরু করে 3রা জুলাই আমি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, এটা ছাত্রদের শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, এটা দেশের মানুষের বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বহিঃপ্রকাশ। এবং সেইখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের মানুষের একটা বৈশিষ্ট্য হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো সময় পিছু পা হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে, যতক্ষণ না তারা এই আন্দোলনে জয়লাভ করে। এবং আমি সরকারকে হুঁশিয়ার করে বলেছিলাম এই বিষয়টি কি খুব ছোটভাবে দেখবেন না, এটা বড় ধরনের সমস্যা। আপনার সংসদে এগুলো বলার রেকর্ড আছে, সমস্ত নিউজ পেপার এগুলো আসছে, ভিডিও আসছে, সবখানে আছে। তো তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন তারা এটা শুনলো না। যাই হোক, সেখানে সেই আন্দোলনে কিন্তু 99% আমি আবার বলছি 99% দেশের মানুষ সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। শুধু আওয়ামী লীগের যারা খুব একেবারে আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাদের কর্মী বাহিনী ছাড়া বেশিরভাগ আওয়ামী লীগের অনেক লোককে আমি দেখেছি, তারা ওই সরকারের পরিবর্তন তারাও আশা করছিল যে একটা ভালো নির্বাচন হোক, ভালো এখানে অনেকে বলছে হাইব্রিড নেতারা এসে গেছে, অনেক ব্যবসায়ীরা দলটাকে নষ্ট করেছে, আমরা এই সরকারের পরিবর্তন চাই। সবাই একমত হয়েছিল যে একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসুক, সেই সরকারের আন্ডারে আমরা দেশটাকে ভালোভাবে নিয়ে যাই, সবাই আমরা বৈষম্য মুক্ত একটা সমাজ তৈরি করি। সেইখানে 99% এই একতাবদ্ধ মানুষকে নিয়ে যখন সরকার গঠন করা হলো, কিছুদিন পরে আমাদের সরকার প্রধান বললেন যে এটা এই আন্দোলনকারীরা বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতা এর সমন্বয়, ওরাই হলো আমার নিয়োগদাতা, ওনার হলো আমাদের অভিভাবক। এবং এই সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, এটা মেটিকুলাসলি ডিজাইন একটা আন্দোলন হয়েছে। জাতীয় পার্টির নেতা কর্মীরা এইখানে সব সময় জড়িত ছিল, আমি ডকুমেন্ট দিয়েছি, আবার বলতে চাই, এখানে
আমাদের জাতীয় পার্টির দুটো ছেলে মারা গেছে এখানে রংপুরে আন্দোলন করতে গিয়ে, সারা দেশে আমাদের উপরে এখানে ছিল। একজনের নাম হলো মহানগর জাতীয় পার্টির 23 নম্বর ওয়ার্ড নেতা মেরাজুল ইসলাম, জাতীয় মোটর শ্রমিক পার্টির রংপুর মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য মালিক মিয়া শাহাদাত বরণ করেন। আমি এগুলো ডকুমেন্ট সহ দিয়েছি সবাইকে, সরকারকে দিয়েছি, সমস্ত যারা যারা সাংবাদিকদেরকে দিয়েছি। আর এটার মধ্যে আর একটা হলো আমাদের 4 জন অ্যারেস্টেড ছিল রংপুরে শুধু। সেখানে হলো 21শে জুলাই 2024 রংপুর জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোহাম্মদ আরিফ আলী, রংপুর মহানগর যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। 23শে জুলাই রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পশ্চিম রংপুর মহানগর মোটর শ্রমিক সাংগঠনিক সভাপতি মোহাম্মদ সমাজ গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। কাজে আমরা এটার মধ্যে সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম এবং রংপুরে আমরা ছাত্র সমাজের ব্যানার নিয়ে আন্দোলন করছি। আমাদের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে হুলিয়া ছিল, তারা বাসায় থাকতে পারছিল না। আমাদের বিরুদ্ধে নানান রকম তারা আমাদের পার্টি অফিস হামলা করার চেষ্টা করেছে। আওয়ামী লীগেরা আমাদের উপরে অনেক ধরনের এবং পুলিশ নিয়ে আমাদের অনেকের বাসা রেড করেছে, অনেক অত্যাচার করেছে, আমাদের লোকদের উপর অনেক অত্যাচার করেছে। যাই হোক, তারপরে 3 আগস্ট তো ওদের না, ওটা ভালো, আমি পরে বলছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো যখন 5ই আগস্ট আমরা ওনার আন্দোলনের সহ আমরা সেখানে কিন্তু আমরা তাদের সমর্থন দিই। পরবর্তীকালে যে ওনার সমন্বয়ক এবং তাদেরকে মিলে যে সরকার গঠিত হলো, যেখানে সমন্বয়ক থাকলো এবং বাকি সমন্বয়কদেরকে উনি অন্যান্য সমস্ত মন্ত্রণালয়ের দেখাশোনা করার কর্তৃত্ব দিলেন। সেই সময় কিন্তু আমরা ওনাকে কোনো কিছু বলি না, আমরা সম্পূর্ণভাবে ওনাকে সহযোগিতা করি। হঠাৎ করে আমরা দেখলাম যে 7ই অক্টোবর 2024 তারিখে 2 জন সমন্বয় জাতীয় পার্টিকে দোষর হিসেবে আখ্যায়িত করে তাদেরকে রাজনীতি করার অধিকার নেই, ওনারা ডিক্লেয়ার দিয়ে দিলেন। ওনারা কোথা থেকে বলেন, কি দেখলেন, কোথা থেকে দেখলেন আমি জানি না, ওনারা ডিক্লেয়ার দিলেন। এবং তারপরে ওনাদের ঢাকায় মন্ত্রী মর্যাদার জন্য মাহফুজ আলম, উনি হঠাৎ করে বললেন যে হ্যাঁ, তাদের বিষয়ে আমাদের সিদ্ধান্ত, তারা রাজনীতি করতে পারেন। ওনারা যেহেতু ওনারা সবকিছু কন্ট্রোল করছেন, ওনারা দেশের সবকিছুর মালিক, কাজে ওনাদের কথা হলে ওনারা উদ্দেশ্য কি, কেন কি, কোনো কারণ নেই, এটা দেওয়া হবে না। এবং তারপর থেকে জাতীয় পার্টিতে কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হচ্ছে না, সরকারিভাবে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেখানে আমি বলতে চাই যে এর মধ্যে একটা কথা বলা দরকার। ইতিমধ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমাদের কিছু নেতা, যাদেরকে সত্যিকার অর্থে দোষর বলা যায়, যারা সবসময় সরকারি দলে থাকতেন, কিছু মুষ্টিমেয় কিছু লোক, তারা হঠাৎ করে সরকারের প্ররোচনায় বলে তারা ডিক্লেয়ার করেছেন আমাদের কাছে করে, তারা একটা সরকারি দল হিসেবে বর্তমান সরকারের সঙ্গে থাকবেন বলে আমাদের দলে একটা ভাঙন সৃষ্টি করে তারা নিজেরাই লাঙ্গল প্রতীকের জন্য দাবি করে পত্র দিলেন। এবং সেটা দীর্ঘদিন থেকে নির্বাচন কমিশন ধরে রেখেছেন, এখন পর্যন্ত ওটাতে কোনো নিষ্পত্তি করছেন না। এবং চিফ মুখ্য নির্বাচন কমিশনার, যেটা চিফ ইলেকশন কমিশনার বলেছেন, লাঙ্গল প্রতীকের মালিককে উনি খুঁজে পাচ্ছেন না। লাঙ্গল প্রতীকের মালিক আপনারা খুঁজে পান না, পান কি পান না? রাস্তা পথে যেখানে সেখানে আছে, কে বলে লাঙ্গল প্রতীকের মালিক কে বলেন? যেখানে জায়গায় জিজ্ঞাসা করেন লাঙ্গল প্রতীক কার, কে বলবে? যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করেন। আমরা রক্ত দিচ্ছি লাঙ্গল প্রতীকে, আমাদের জাতীয় পার্টির মানে জিএম তাদের, এবং জিএম তাদের যেহেতু আমি নির্বাচন করে কাউন্সিলরদের নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচন করা, বাকি সবাইকে আমি পদায়ন করেছি, তারা আমার দ্বারা প্রেসিডেন্ট মেম্বার আছে, কো চেয়ারম্যান আছে, তারা আমার দ্বারা, তারা কোনোদিন জাতীয় পার্টির মালিক হতে পারে না। তারা আমাকে উপদেশ দিতে পারে, কিন্তু তারা আমাকে কোনো রকম জবাবদিহি করতে পারে না, যতক্ষণ যেটা আমি মানবো না। যতক্ষণ পর্যন্ত না আমার কাউন্সিলর যারা আমার নির্বাচিত, তারা ছাড়া আমার কারো কাছে জবাব দিতে কোনো ব্যাপার আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নেই। আচ্ছা, এখন হঠাৎ করে তারপরে আমরা কেন এগুলো হচ্ছে এটা নিয়ে যখন আমরা দেখছি, তখন কোনো জিনিস আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম। ছাত্র সমন্বয়কদের মধ্যে কেউ বলা শুরু করলেন যে আন্দোলনটি কিন্তু নিরস্ত্র শান্তিপূর্ণ ছিল না, এখানে অস্ত্র এবং ব্যবহার করা হয়েছে এবং মানুষ হত্যা করা হয়েছে এবং নাশকতা করা হয়েছে। আসিফুল ইসলাম নামে একজন বলেছেন টেলিভিশন টক শোতে, পরবর্তীকালে ওটাকে উনি একটু জাস্টিফাই করেছিলেন অন্যভাবে, যেটা কোনোখানেই গ্রহণযোগ্য হয় না। উনি পরিষ্কার বলেছেন যে আমরা মানুষ হত্যা করি। কেন বলেছেন? ওনাদের কথা হলো, তখন দাবি উঠেছে যে আমরা সব লোক ছিলাম একটা ভালো নির্বাচনের পরে সরকার গঠন হোক, আমরা তো অন্য কিছু চাইনি। ওনারা বলছে না,
আমরা করেছি এককভাবে কৃতিত্ব আমাদের, এবং আমরা এই কৃতিত্বের কারণে আমরা সবকিছু আমরা যেটা দাবি করি সেটা মানতে হবে। সেই কৃতিত্ব কেন সেটা দেখা দিকে তারা বলেছেন জনগণের আন্দোলন সফল হয়নি, আমাদের আন্দোলন সফল, আমরা মানুষ হত্যা করেছি, নাশকতা করেছি এই জন্য। এবং পরবর্তীতে এটাও বলেছেন যে আমরা প্রস্তুত ছিলাম যদি এইভাবে সরকার পতন না হতো তাহলে আমরা অস্ত্রশস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করতাম। তার মানে ওরা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। এবং এটা বলতে গিয়ে ওনারা বলতে চেয়েছেন এই জন্য যে ওনারা একক কর্তৃত্ব, এই পুরা আন্দোলনের একক কৃতিত্ব এবং তার ফলে অর্জিত যে অর্জন তার একক কর্তৃত্ব তাদের হাতে নিতে চেয়েছিলেন। এবং ওনারা একটি নতুন ধরনের দেশ গঠন করার জন্য সংবিধান থেকে শুরু করে সবকিছু পরিবর্তন করার জন্য প্রস্তাব দিয়েছে। তবে সেটার মধ্যে আমরা যে জিনিসটা দেখে একটু হলেও উৎসুক হলাম এবং কিছুটা হলো হতাশ হলাম, সেটা হলো তারা যে রাষ্ট্র কাঠামো বলে বলছেন তাদের মধ্যে আমরা দেখলাম তারা বাংলাদেশের স্বাধীনতাটাকে ষড়যন্ত্র এরকম মনে করেন, প্রতিবেশী দেশের ষড়যন্ত্র, এবং তারা মুক্তিযুদ্ধের তাদের বিশ্বাসঘাতক বলে মনে করেন। তারা স্বাধীন বাংলাদেশের জন্মটা ভুল ছিল এরকম বিশ্বাস করেন। এরকম ধরনের মতবাদ বিভিন্ন সময় তাদের কাজকর্ম কথাবার্তার মধ্যে বেরিয়ে আসে। তার মানে আমরা দেখলাম পাকিস্তানের টাইপের একটা সাম্প্রদায়িক রাজনীতি আমাদের দেশে পুরো চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে এটাও খেয়াল করলাম যে সেই পুরাতন জামাতের রাজনীতি, সেই রাজনীতি আমরা এখানে দেখলাম। তখন একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল তত দিনে, সেটা হলো জামাত এবং শিবির এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তারা শিবিরের লোক, শিবিরের মানুষ হেলমেট বাহিনী হিসেবে ছাত্রলীগের মধ্যে ছিল, তারা প্রকাশ করেছিল। এবং শিবিরের ছেলেগুলো তারা আবার এই সমন্বয়কদের সঙ্গে আন্দোলনের সময় ছিল। তারা কখনো শিবির ছিল, কোনো সময় সমন্বয়ক ছিল, কোনো সময় ছাত্র আন্দোলনের পদাতিক বাহিনী ছিল। তার মানে আমরা এটা এখন পরিষ্কার বুঝতে পারছি যে এই আন্দোলনের পিছনে যদি কোনো মেটিকুলাসলি ডিজাইন থাকে, আমার ধারণা সেখানে শিবির একটি মাদার অর্গানাইজেশন বা সর্বোচ্চভাবে একটা মুরব্বী অর্গানাইজেশন, এই সমন্বয়কদের মুরব্বী এই ধরনের একটা তাদের রোল প্লে করেছে। এবং তারা যারা সমন্বয়ক আছেন আমি তাদের হিস্ট্রি যতটুকু দেখেছি তাদের মধ্যে বেশিরভাগই ইসলামিক মাদ্রাসার ছাত্র অথবা ইসলামিক ওই ধরনের প্রতিষ্ঠানের, এবং তারা অনেকেই সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করেন এবং জামাতের রাজনীতির সঙ্গে তাদের কথাবার্তার চালচলনে কিছুটা হলে সাম্প্রদায়িক রাজনীতির ইঙ্গিত পাওয়া যায়। ফলে এই পুরা জিনিসটাকে আমরা দেখতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে একজন অভিভাবক এবং যারা ছিলেন এবং তাদের যে অভিভাবক এবং নিয়োগকর্তা, তাদেরও একজন অভিভাবক এবং নিয়োগকর্তা হয়তো শিবির জামাত হতে পারে, এটা আমাদের সন্দেহ হয়েছে। এখন এই কথায় আসি আবার, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই জিনিসটাকে বারংবার বলতে চাই। এই ছাত্রদের সমন্বয়কদের মধ্যে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন বলেছেন যে এই আন্দোলন যদি স্বাভাবিকভাবে সফল না হতো তাহলে আমরা অস্ত্র নিয়ে এই আন্দোলনকে জয়লাভ করতাম। এখন সেই কথাতে আসতে গেলে এই কথাটি আসে যে একটি অস্ত্র দিয়ে সশস্ত্র সংগ্রাম করে একটি দেশের সরকারকে পতন করতে গেলে প্রচুর পরিমাণে মানুষ লাগে, ট্রেইন মানুষ, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র গোলা বারুদ লাগে, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হয় এবং সেগুলো করার জন্য একটা বড় ধরনের অর্থের যোগান দিতে হয়। এবং বিশেষ করে একটি সরকার, প্রচলিত সরকারের বাইরে গোপনভাবে এগুলো করা আরো বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ফলে এখন আমাদের কাছে এইটাও চিন্তার বিষয় এসে গেছে যে সেরকম কোন একটা এখানকার কোন সরকার, কোন দলের পক্ষে এই ধরনের বিপুল অর্থ, বিপুল ধরনের অস্ত্রশস্ত্র সরবরাহ, গোপনভাবে ট্রেনিং এর ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদেরকে রিক্রুট করা, তাদেরকে পরিচালনা করা, এটা কি একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব, নাকি তাদেরকে বাইরে থেকে কেউ এটা করার জন্য কোনো সুযোগ সুবিধা বা কোন রকম তারা ইনভলভ কিনা? যদি তারা ইনভলভ থাকে তাহলে আমার প্রশ্ন হলো তাদের স্বার্থ এখানে কি? তারা কি বাংলাদেশের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসছে, না বাংলাদেশের কাঠামোতে তাদের নিজস্ব কাঠামো করে একটা কোনো দেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে? কাজেই এইটার বিষয়ে আমি মনে করি আমাদের দেশের বিষয়, এগুলোর বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার এবং এগুলা গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। এখানে এখন আমরা আসি যে এরা আসার পরে কি করলো, তাদের এই একটা হলো আমাদেরকে নিষিদ্ধ করলো, যে নিষিদ্ধ মানে আমাদের তারা কোনোখানে নিবে না, জাতীয় পার্টিকে বাদ দিল। পরে দেখা গেল আওয়ামী লীগকে বর্তমান আইন সংশোধন করে একটা আওয়ামী লীগকে সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে দিল আইনে।
কি বলে না সন্ত্রাস বিরোধী আইন, কিন্তু আগে ছিল না, ওটা অ্যাড করা হলো এবং তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হলো। তাহলে আওয়ামী লীগকে অফ করে দেওয়া হলো, আমাদেরকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, 14 দলকে অফ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে সামনের দিকে তারা কি চাচ্ছে? সামনের দিকে তারা একটি নির্বাচন চাচ্ছে যেখানে তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করবে, সরকারি দল এবং আধা সরকারি দল বা এই ধরনের কিছু, যেটা শেখ হাসিনা করতে চেয়েছিল। তারা ওই দিকেই নির্বাচনটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখন ওই দিকে যদি নির্বাচন নিয়ে যেতে চায়, আওয়ামী লীগ বা অন্যান্য যারা নির্বাচনের থেকে বাইরে থাকবে, শতকরা 50 ভাগের বেশি 60-70 ভাগ মানুষ, তারা কি এটার থেকে বসে থাকবে? তারা নিশ্চয়ই এটা প্রতিবাদ করবে, তারা নিশ্চয়ই এটাকে বানচাল করার চেষ্টা করবে। কাজে আগামী যে নির্বাচন ওরা ফেব্রুয়ারি করতে চাচ্ছেন, এইটা একটা বিরোধীর দিকে দেশকে নিয়ে যাবে, যেহেতু প্রচুর এটার নির্বাচনকালীন সময় পর থেকে শুরু করে আগে থেকে এখন থেকে শুরু করে এটার বিপক্ষে মানুষ অবস্থান নেবে এবং নির্বাচন হয়ে নির্বাচনের সময় বিপক্ষে অবস্থান নেবে, নির্বাচনের পরবর্তীতেও এর বিপক্ষে অবস্থান নেবে। তাহলে আমরা যে একটা সুষ্ঠু রাজনৈতিক সুষ্ঠু স্টেবল মানে কি বলে স্থিতিশীল রাজনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি, যার কারণে এইটা হলে শুধু বাংলাদেশের লোক সামনের দিকে এগিয়ে যাবে, না হলে আমরা ধ্বংস থেকে আরো ধ্বংসের দিকে চলে যাবো। সেই পরিস্থিতি কি সৃষ্টি করতে পারবে এই নির্বাচন? সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সঙ্গে যারা জড়িত এবং বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করছেন, তারা সবাই এর দায়িত্ব এড়াতে পারেন না। এখন আমি আর দু একটি বিষয় সম্পর্কে কথা বলতে চাই। প্রথমে আমি দুইটি, একটা নির্বাচন নিয়ে বলবো, একটা সংস্কার নিয়ে, একটা বিচার ব্যবস্থা নিয়ে বলবো। বর্তমানে কত কিছু বিচার হচ্ছে। বিচার, কোন লোকে যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন, খুন করেন, অন্য খারাপ কিছু করেন, তার জন্য কিন্তু বিচারের কোনো শেষ নেই, বিচার হবেই। আপনি যতই তাকে ইন্ডিয়ান বিধান, যতই সংবিধান সংশোধন করেন, কোন সংবিধান সংশোধন তাদের কোনো সময় ঠেকাতে পারেনি। আজকে না 10 বছর পরে, 20 বছর পরে বিচার হবে। এই বিচার নিয়ে মাতামাতির কিছু নেই, বিচারটা যেন বিচার হয়। আমরা শুধু এটা যাই প্রহসনের বিচার যেন না হয়, বিচারের নামে যেন প্রহসন না হয়। আমরা এটার জন্য বলছি এই জন্য যে বিচারক আইনজীবীরা যদি রাজনৈতিক আদর্শের কারণে পক্ষপাত দুষ্ট হন, তাহলে সেখানে ন্যায় বিচার আশা করা যায় না। কাজে এইসব ব্যাপারে আমাদের খেয়াল করা দরকার। এবং যেভাবে বিচার প্রক্রিয়া আইন সংশোধন করে করে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে বিচারটাকে মনে হচ্ছে যেন প্রি ডিটারমাইন কোনো রায় কিনা, এই ধরনের অনেকের সন্দেহ আসছে। কাজে এইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রকৃত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে বিচারটাকে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। তবে এটাও ঠিক, যদি আপনি এখন না করেন, দেরি করেন, কোনো অসুবিধা নেই, বিচার কিন্তু হবেই। যে খুন করেছে, গুম করেছে, নানানভাবে মানুষকে অত্যাচার করেছে, তার বিচার বাংলাদেশের মাটিতে আজকে না 10 বছর সবসময় হবে, হয়ে আসছে। এটা কোনো সময় কেউ থেকে রেহাই পায়নি। এখন আমি আর একটা নতুন জিনিস বলতে চাই, যেটা নিয়ে আমি মনে করি আমাদের কেউ এখনো কিছু বলে না। এই আন্দোলনের সময় এবং আন্দোলনের পরবর্তীতে ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে, ব্যাপকভাবে পুলিশ হত্যা হয়েছে। তার কয়টা হত্যা হয়েছে, কি হত্যা হচ্ছে আমরা জানি না। 4 ও 5 আগস্টে নিহত হয়েছেন 39 জন করে সরকারিভাবে জানানো হয়েছে। কিভাবে হয়েছেন, কেমন করে হয়েছেন, এগুলো ডিটেল কোনো কিছু জানি। কার গুলিতে হয়েছেন, কার কোন আস্তে ধরা হয়েছে, এগুলো কিছু জানানি। কিন্তু আমরা বাইরে অনেক সময় অনেকের কাছে কথা বলি, অনেক পুলিশ সরকার নিজেই বলেন যে 3-4 হাজারের বেশি লোক হত্যা করা হয়েছে। এখন আমরা এটা জানি না, আমরা জানতে চাই কতগুলো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বা হত্যা হয়েছে, তারা মারা গেছে, নিহত হয়েছেন, এবং কতগুলো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আহত হয়ে চিকিৎসাধীন আছে। এইটা আমরা জানতে চাই, দেশবাসী এটা জানতে চায়, কি প্রেক্ষিতে তারা কিভাবে তারা মানে নিহত হলো। এমন হুজুগে কিছু হতেই পারে, কিন্তু যদি প্ল্যান্ড ওয়েতে এটা করা হয়ে থাকে, তাদেরকে যেখানে একটা প্রশ্ন এখানে আসছে, যেহেতু তারা ছাত্ররা বলেছে যে তারা মানুষ হত্যা করেছে, যখন প্রশ্ন এসছে ছাত্ররা মানুষ হত্যা করেছেন, তখন পুলিশদেরকে হত্যা করা হয়েছে। সেই পুলিশ কোন গুলিতে কিভাবে হত্যা করা হয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদেরকে যদি অ্যাটাক করা হয়, তাদেরকে নিজের ডিফেন্স নেওয়ার জন্য তাকে তো আত্মরক্ষার জন্য তাকে কিছু করতেই হবে। সেই জন্য আবার তারা দোষী সাব্যস্ত হবে, সেই জন্য তাদেরকে নিন্দা করা হবে, তাদেরকে বিভিন্নভাবে ছোট করা হবে। এটা তো সঠিক নয়। আমরা মনে করি সত্যিকার অর্থে যদি তারা নিজের আত্মরক্ষার্থে গুলি করে থাকেন, সেটা তাদের অপরাধের কথা নয়। এগুলো বিবেচনা করা দরকার। আমরা মনে করি প্রত্যেকটি হত্যার তদন্ত হওয়া দরকার, পুলিশ হত্যারও তদন্ত হওয়া দরকার। পুলিশ যারা আহত হয়েছেন সেটাও আমরা চাই তার তদন্ত হোক। এবং বাংলা একটা কথা আমরা বলতে চাই এখানে,
আজকে যে পুলিশ বাহিনী এরকম আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ বাহিনী একেবারে অকার্যকর হয়েছে, তার একটা প্রধান কারণ হলো যে আমরা পুলিশকে নানানভাবে নিগৃহীত করছি, যেটা আমি আগে বলছিলাম। এখন আমাদের দেখেন, কিছুদিন আগে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটিতে একজন কর্মরত বাঙালি পুলিশ নিহত হয়েছে, তাকে কিন্তু রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়ে তার ফ্যামিলি সঙ্গে সম্মান দিয়েছে। কাজে রাষ্ট্রীয় কর্মকাণ্ড করতে গিয়ে যদি কেউ নিহত হয়, তার সম্মান প্রাপ্য, তার নিন্দা প্রাপ্য নয়, তার ঘৃণা প্রাপ্য নয়। কাজে এটা নিশ্চিত করতে হবে পুলিশরা কোন পরিপ্রেক্ষিতে কিভাবে মারা গেছে। আর ছাত্র সমন্বয়করা যেহেতু বলেছেন যে তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিলেন, তাদের কাছে সশস্ত্র অস্ত্র তাদের কাছে ছিল। এবং এটার বিষয়ে আমি একটা কথা বলতে চাই, একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজুদ ভূঁইয়া, তার ব্যাগ থেকে একটি গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। এটা নিয়ে তৎকালীন সময় পত্রিকার নানান কিছু খবর এসেছিল এবং সেখানে বলা হয়েছিল যে AK-47 লাইভ ম্যাগাজিন এবং গুলি। এটা আমরা শুনেছি, কিন্তু পরবর্তীকালে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হচ্ছে একটা পিস্তলের একটা খালি ম্যাগাজিন ইত্যাদি। এই বিষয়টিকে আমরা জানতে চাই যে সত্যিকার অর্থে এটা কোনটা সত্য। যদি সত্যি হয় ওনার লাইসেন্স কিন্তু, তাহলে সেই লাইসেন্স কবে ইস্যু করা হয়েছে, কি লাইসেন্স নাম্বার, এটা আমরা জানতে চাই। এবং যদি না হয় তাহলে ওনার কাছে AK-47 যদি থাকে বা তার যদি থাকে, তাহলে উনি কোথায় গেলেন, কিভাবে গেলেন এবং কোথায় আছেন এবং সেটা উনি কিভাবে ব্যবহার করছেন, এটাও আমার মনে হয় দেশবাসীর জানার অধিকার আছে। এখানে আর একটা জিনিস আমি বলতে চাই, আমাদের ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব বলেছিলেন যে অনেক লোককে, ছাত্রকে মারা গেছেন 7.62 একটা বুলেট দ্বারা, যেটা ডেডলি বুলেট এবং যেটা পুলিশ ব্যবহার করে না। যদি সেটা পুলিশ ব্যবহার না করে, যদি তারা পুলিশ থেকে বুলেট ব্যবহার না করে থাকে, তাহলে কে ব্যবহার করবে? আমাদেরকে সন্দেহ হয়েছে এইখানে, ওই কথাটা উনি বলেছেন, হয়তো কাকতালীয় ভাবে হলো, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। তাহলে এই যে বুলেটটা ইউজ করা হয়েছে 7.62, কে করেছে? এটা কোন বাহিনী থেকে করা হয়েছে? এটা কি সত্যিকার অর্থে অন্য সরকারি কোনো বাহিনী ছিল, নাকি সেই ছাত্রদের থেকে যেখান থেকে গোলাগুলি হয়েছে বলে তারা বলছেন, তারা করেছেন সেখান থেকে? সেই বিষয়টি আমি মনে করি পরিষ্কার করা দরকার, বিচারের সময় এগুলি আসা দরকার। আর সংস্কারের বিষয়ে আমাদের কথা হলো, বিচারের কথা বললাম, সংস্কারের বিষয়ে আমাদের কথা হলো, এই সংস্কারটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের বাইরে, তারা নিজের ইচ্ছা এটা করছেন। এগুলো হয় অনেক সময় যদি সারা দেশের জনগণের মত থাকে, যেটা 91-এ একবার হয়েছিল, সেটা হতে পারে। কিন্তু এবারে সরকারের যেটা অবস্থা আমরা দেখছি, খুব সীমিত সংখ্যক মানুষ এটার সঙ্গে আছেন এবং তারা এটাকে যা বলছেন এগুলো বাকি লোক যার তার সঙ্গে, এবং এটাকে কোনো আইনগত বৈধতা নেই। ফলে এই সংস্কার নিয়ে আমরা ইন্টারেস্টেড না, এই সংস্কার টেকসই হবে না, এই সঙ্গে জনগণের পক্ষে হবে, এটা আমরা জানি না। যেহেতু আমরা এখনো এটা জানিও না, আমার সাথে ডিসকাসও করা হয়নি। আমরা সংস্কার প্রস্তাব নিজের থেকে একটা দিয়েছিলাম, ওনারা এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা করেন। এই সংস্কার আমি মনে করি বর্তমান সংবিধান পরিপন্থী, এবং এই সংস্কার যেহেতু বেশিরভাগ মানুষের সমর্থনের মধ্যে নেই, সেখানে এই সংস্কার কার্যকর হবে না। আর থার্ড হলো নির্বাচন। আমি একটু আগে যেটা বললাম যে এখন সরকারকে আমরা কোনো ক্রমে নিরপেক্ষ সরকার বলতে পারি না। যদি বর্তমান সরকার নিরপেক্ষ সরকার না হয়, তাহলে তার অধীনে কিভাবে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি? কাজেই আমি মনে করি এখন সময় এসছে এই সরকার নিজের থেকে চলে যাওয়া ভালো, এবং একটি তত্ত্বাবধায়ক ধরনের সরকার করা উচিত, যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালিত করবে। নির্বাচন পিছানোর পক্ষে আমরা নই, যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাচ্ছে সেটার সঙ্গে আমরা থাকবো। যদি 3 মাস পরে নির্বাচন দিতে চান, 3 মাস পরে যে কোনো জায়গায় দিতে চান, আমরা রাজি আছি। কিন্তু নির্বাচন হতে হবে সত্যিকার নির্বাচন। নির্বাচনের নামে প্রহসন কেউ গ্রহণ করবে না, এবং এটা দেশবাসীও গ্রহণ করবে না। এটাতে দেশের কোনো শান্তি এবং স্থিতিশীলতা আসবে না। কাজে নির্বাচন সম্পর্কে আর সংস্কার সম্পর্কে বললাম। আমরা মনে করি দেশ আজ, যেটা আমি শেখ হাসিনার সময় বারংবার বলেছিলাম, যে উনি একটা বিরাট একটা খাদের কিনারে নিয়ে এসছে দেশকে। এখন আমি বলতে চাচ্ছি, আমার ধারণা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কিনারা থেকে এটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। এখন এটা গড়িয়ে নিচে পড়ছে, এবং যত তাড়াতাড়ি এটাকে আমরা থামাতে পারবো, ততই আমাদের ড্যামেজটা কম হবে। যদি 10 তলা থেকে আমরা 1 তলায় গিয়ে থামাতে পারি, আমার হয়তো হাত পা ভাঙবে না, কিছুই হবে না, আমরা কষ্ট পাবো। 2 তলায় গেলে হয়তো হাত পা ভাঙবে, 4 তলায় গেলে হয়তো আরো কিছু
এবং 10 তলার নিচে যদি করি আমি ধ্বংস হয়ে যাব। দেশ প্রতিদিন আমরা কিন্তু নিচে নামছি এবং প্রতিদিনই আমরা বিপদ থেকে আরো বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব এর পরিবর্তন প্রয়োজন এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু একটি রাজনৈতিক দল, সুষ্ঠু একটি সরকার যারা সবাইকে সমানভাবে দেখবে, সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই ধরনের সরকার আসলেই শুধু দেশ একটা জায়গায় থেকে যাবে। ওটা যত দেরি হবে তত দেশের জন্য অমঙ্গল হবে, দেশের জন্য এটা আমি মনে করি ক্ষতিকারক হবে। আমাদের নিজস্ব মতামত হলো আমরা সবসময় আছি জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের পক্ষে থাকার চেষ্টা করবো, জনগণের জন্য আমরা আমৃত্যু লড়াই করে যাবো, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা লক্ষ্য করবো। আমরা যে কোনো কোশ্চেনই কাল আসবো if you like to. আপনারা নির্বাচনে আগামীতে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেটা থেকে আপনারা অংশগ্রহণ করছেন নাকি কোন ধরনের বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে? না, এখন পর্যন্ত আমরা বাধা বিঘ্ন পাচ্ছি, তবে নির্বাচন আমরা করবো না তা এখনো বলিনি। আমরা আশাবাদী যে নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো। লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা না পাই তাহলে তো কোনো নির্বাচন হবে না, এটা তো প্রশাসনের নির্বাচন। এই সরকারের অধীনে এই সরকারের অধীনে নির্বাচন সত্যি হবে বলে আমি মনে করি।